আর পুলিশকে থ্রেট করে লাভ নেই, ওরা সরকারি চাকরি করে, চাকরিটা আপনারা দেননি, ওদের যোগ্যতায় পেয়েছে। আপনারা 1.5 মাসের জন্য সরাবেন হোদল কুতকুতের দল। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, অ্যাজ পার ল। ওনার ইচ্ছে মতো সব কিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। 2026-এর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ভুলটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করে ফেলেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে এই এসআইআর এর বিপক্ষে। তার ফলে কি হয়েছে আপনারা দেখেছেন, এই মুহূর্তে 60 লক্ষ ভোটারের নথি চেক করছে বিচার বিভাগীয় অফিসাররা, বিচারকরা, বিচারপতিরা, রেজিস্ট্রার জেনারেল, তাদের লোকেরা। 700 বিচার বিভাগীয় অফিসার নথি চেক করছে, এবং তারা শুধু নথি চেকের মধ্যেই আর আবদ্ধ নেই। আজকে যেমন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৈঠক করছেন নিরাপত্তা খতিয়ে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এবং তৃণমূল কংগ্রেস মনে হয় নিজেদের বাঁশটা নিজেরাই নিয়ে নিয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে। এবার হাইকোর্ট দেখছে এই রাজ্যে ভোটের পরিস্থিতিটা ঠিক কি। আর যেগুলো আমি আপনাদের বলছিলাম তার 90% যেমন মিলে গেছে, তেমনি কিছু জিনিস মিলছেও না, এবং সেটা ঠিক করার জন্য এই প্রতিবেদন আরো করা। কি কি মিলে গেছে সেটা আগে আপনাদের বলি। সেটা হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম যে সমস্ত পুলিশ অফিসার, প্রশাসনিক কর্তাদের অপসারণ করা হচ্ছে তাদেরকে এই রাজ্যে রাখলে হবে না, তাদেরকে ভিন রাজ্যে, যে সমস্ত রাজ্যে ভোট চলছে সেখানে পর্যবেক্ষক করে পাঠিয়ে দিতে হবে, যাতে তারা সেই রাজ্যে ব্যস্ত থাকেন। এই রাজ্যে থাকলেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করবেন। যেটা গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি বলে এসেছি, সেটাই এবার নির্বাচন কমিশন শুরু করেছে। নির্দেশ এসে গেছে, যাদেরকে অপসারণ করা হচ্ছে তাদের কাউকে এই রাজ্যে রাখা হবে না। বড় সিদ্ধান্ত, জানাবো আপনাদের পুরোটা। এবং আরো একটা জিনিস যেটা আমি আপনাদের বলেছিলাম, যেটা মেলেনি, সেটা কিন্তু এবার হতে চলেছে। অর্থাৎ আমার ভুল ছিল, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমি বলেছিলাম আপনাদের যে এই যে 60 লক্ষ নথি চেক হচ্ছে, 1 মাস পর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে মনে হচ্ছে খুব বেশি হলে 40 লাখের মতন নথি চেক হবে, বাকি 20 লাখ ভোটারের নথি চেক হবেই না। এরা ভোট দিতে পারবেন কি পারবেন না সেটা সুপ্রিম কোর্টে ঠিক করতে হবে। কিন্তু প্রথম 1 মাসে বিচার বিভাগীয় দল যে নথি চেকের কাজটা করছিল, এই মুহূর্তে সেই গতিবেগ অনেক বেড়ে গেছে। এবং আজকের দিনে এই 19শে মার্চ দিনে দাঁড়িয়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তাতে বলাই যায় 60 লক্ষ নথি চেক হয়ে যাবে ভোটের আগে। সবচেয়ে বড় খবর আজকের দিনে, ইলেকশন কমিশন জানাচ্ছে যে আপাতত যা গতিতে নথি চেক হচ্ছে তাতে 60 লক্ষ ভোটারের নথি চেক হয়ে যাবে। এবং শুক্রবার বিবেচনাধীন প্রথম তালিকা প্রকাশ হবে। যাদের তালিকায় নাম থাকবে তারা ভোট দিতে পারবেন। স্বরাষ্ট্র সচিব ডিজিদের বৈঠকে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং কত নাম তালিকা প্রকাশ হতে পারে, যেটুকু জানা গেছে, বুধবার অব্দি নিষ্পত্তি হয়ে গেছে এই 60 লক্ষ নথির মধ্যে 23,30,000 বিবেচনাধীন নাম। অর্থাৎ এই 23,30,000 নাম বিবেচনাধীন হয়ে গেছে। তাদের মধ্যে যারা আসল ভোটার তারা ভোট দিতে পারবেন। কত ভোটার ভোট দিতে পারবেন? আমি আপনাদের বলেছিলাম যে এই বিচার বিভাগীয় মানে কলকাতা হাইকোর্ট থেকে যেটা রিপোর্ট সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছিল, তাতে প্রাথমিক পর্বে দেখতে পেয়েছিলাম 40% ভোটারের নাম বাদ চলে যাচ্ছে, তারা ভুয়ো ভোটার। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকের দিনে 19শে মার্চ যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এবং বিভিন্ন বিচারক এবং বিচারপতি তাদের পিএদের সূত্রে যে সমস্ত খবর আমার কাছে আসছে, সেখান থেকে বোঝা যাচ্ছে প্রায় 50-50, অর্থাৎ 50%-এর বেশি নাম বাদ চলে যাচ্ছে, 50% নাম ভোটার তালিকায় থেকে যাচ্ছে। এখন অব্দি 23,30,000 বিবেচনাধীন নাম নথি চেক হয়েছে। এখন অব্দি যেটা খবর, প্রায় 11 লাখের মতন নাম বাদ চলে গেছে, অর্থাৎ প্রায় 50-50। এবং আমি যেটা বলেছিলাম যে 25 লাখের নথি চেক করার সময় পাবে না, এই 1-1.5 মাসের কাজ দেখে আমি বলেছিলাম, মোটামুটি সেটা কিন্তু হচ্ছে না। যেটুকু আমরা জানতে পেরেছি, দিনে এখন থেকে 2 লক্ষ করে বিবেচনাধীন নথি চেক হচ্ছে। আর যে 37 লাখ নথি চেক পড়ে আছে, আগামী 18 দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে এখন এই 19শে মার্চ তারিখে দাঁড়িয়ে 60 লক্ষ নথি চেক হয়ে যাবে। তার একটা কারণ আছে, যে 700 জন
বিচার বিভাগীয় লোকজন, বিচারক আছেন, বিচারপতি আছেন, রেজিস্ট্রার জেনারেল আছেন, তাদের কর্মীরা আছে, কলকাতা হাইকোর্টের লোকজন এবং অন্যান্য বাইরের রাজ্যে যে সমস্ত বিচার বিভাগীয় লোকজন এসছেন, প্রায় 700 জনের উপর কাজ করছেন। তারা কাজের গতি বাড়িয়েছেন। প্রথম 15 দিন যে গতিতে কাজ হয়েছিল সেই গতিতে কাজ হচ্ছে না, তার ডবল গতি বেড়েছে। কারণ তারাও সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের প্রতি তাদের একটা জবাবদিহি করতে হবে, দায়িত্ববোধ আছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আমাদেরকে কাজটা করতে হবে। তাই ভোটের আগে 60 লক্ষ নথি চেক হয়ে যাচ্ছে, এর চেয়ে বড় খবর আর কি হতে পারে। এবং 60 লাখের মধ্যে গড়পড়তা প্রায় 30 লাখ, দরকার হলে তার বেশি ভোটারের নাম বাদ চলে যাবে। এখন অব্দি 19শে মার্চ অব্দি যেটা খবর, অর্থাৎ 65 লাখ নাম আগে বাদ চলে গেছে। 30 লক্ষ ভুয়ো ভোটার এই নথি চেকের পর বাদ যাবে। প্রায় 95 লক্ষ থেকে 1 কোটি ভোটার বাদ যাবে, যেটা আমি গত এসআইআর শুরু হওয়ার পর গত 2 মাস ধরে, 2.5 মাস ধরে চিৎকার করে আপনাদের বলে এসেছি। 1 কোটির কাছাকাছি নাম বাদ গেলে তাহলে জানবেন এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো, নাহলে জানবেন এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে পারলো না। এখন অব্দি এই 2.5 মাস পর, 2.5 মাস আগে যেটা বলেছিলাম এখনো আমি সেটাই বলছি, এবং সেই কাছাকাছি সংখ্যাটা পৌঁছতে চলেছে। এখন অব্দি যেটা খবর, 95 লাখ থেকে 1 কোটি ভোটার, ভুয়ো ভোটার, তারা এবারে ভোট দিতে পারবে না। যদি 95 লাখ ধরে নিই, তাহলে এক একটা বুথে কত বাদ যাচ্ছে? ভাজিরও 294 করে দেখুন, 95 লাখ ভাজিত 294 কত দাঁড়াচ্ছে? প্রায় অ্যাপ্রক্স 32,000-এর বেশি। এক একটা বিধানসভা এলাকায় গড়পড়তা 32,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল। মনে আছে আপনাদের 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে 2021-এ ওই করোনা কালে যেখানে হাত তুলে গণনা হয়েছিল 65টা, 63 থেকে 65টা সিট 1 থেকে 5,000-এর ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবারে সেটা হবে না। তাই বলাই যায় যদি 95 লাখ লক্ষ ভুয়ো ভোটার বেরিয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য এই রাজ্যে ক্ষমতায় আসছে না। আপনারা জানেন 23 এপ্রিল 29 এপ্রিল ভোট, ভোটের আগেই 60 লক্ষ ভোটারের নথি চেক হয়ে যাবে। এখন অব্দি গড়পড়তা যেটুকু খবর, আবার বলছি, 30 লক্ষ ভোটারের ভুয়ো ভোটার বেরোবে। মোট সংখ্যাটা দাঁড়াবে 65 লক্ষ প্লাস 30 লক্ষ, 95 লক্ষের বেশি, 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আমাদের রাজ্যে দাঁড়াচ্ছে, যেটা আমি গত 1.5 মাস 2.5 মাস ধরে বলে আসছিলাম। যারা আমার প্রতিবেদন দেখেন তারা এটা খুব ভালো করেই জানেন। 7,60,000-এর উপর কাছাকাছি ভোটার ছিল। 6,44,6,52,609 জনের নাম যোগ্য হিসাবে রয়েছে। 60 লক্ষের মধ্যে 30 লাখ বাদ চলে যাবে, 1 কোটির কাছাকাছি ভোটার বাদ যেতে চলেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় খবর আজকের দিনে। ফলে তৃণমূল কংগ্রেস যে বিপদে পড়তে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। আর যেটা আমি বলেছিলাম আপনাদের গত 1 সপ্তাহ ধরে, যেটা বলে আসছি, সেটা যে নির্বাচন কমিশন বুঝতে পেরেছে সেটাই ভালো, যে যাদেরকে অপসারণ করা হচ্ছে তাদের কাউকে এই রাজ্যে রাখা চলবে না, এমন সিদ্ধান্ত আমি যেটা 1 সপ্তাহ ধরে বলে আসছিলাম সেই সিদ্ধান্তটাই নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় থাকা চলবে না অপসারিত পুলিশ কর্তা, অপসারিত প্রশাসনিক কর্তা, আইপিএস, আইএএস, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক যাদেরকে অপসারণ করা হচ্ছে, কাউকেই এই রাজ্যে রাখা হবে না। তাদেরকে প্রত্যেককেই ভিন রাজ্যের ভোটে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। বড় চমক, বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের কোনো অফিসার, না পুলিশ কর্তা, না প্রশাসনিক কর্তা, আইএএস, আইপিএস, কাউকে এই রাজ্যে ভোটের সময় রাখা হবে না। প্রত্যেকেই ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি আপনাদের বলেছিলাম যে এরা এই রাজ্যে থাকলেই কলকাতায় বসে ভোটটা ম্যানেজ করার চেষ্টা করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সমস্ত পুলিশ অফিসারদের সরিয়ে দিয়েছিল তাদের পদ থেকে, তাদের প্রত্যেককে কলকাতায় পোস্টিং দিয়ে এই ভোটকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বুঝতে পেরে গেছে, তাদের প্রত্যেককে বাইরের রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের পর্যবেক্ষক করে। এবার লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত সোজা হবে না, অত সোজা হবে না। যাদেরকে অপসারণ করলো তাদেরকে প্রমোশন দিয়ে কলকাতায় নিয়ে এলাম, তারপরে ভোটে প্রভাব ফেললাম, এই জিনিসটা নির্বাচন কমিশন বুঝে গেছে। ফলে প্রত্যেকের চিঠি চলে আসছে দিল্লি থেকে। এই প্রত্যেক পুলিশ কর্তা, প্রত্যেক প্রশাসনিক কর্তা এখন তাদেরকে যেতে হবে কেরালা, তামিলনাড়ু, অসম, এসব রাজ্যে পর্যবেক্ষক হয়ে যেতে হবে। যেমন এই যে শুনলাম মুর্শিদাবাদের সদ্য প্রাক্তন পুলিশ সুপার জ্যোতিমান সরকারকে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে। বিধাননগর কমিশনারেটে থাকা কমিশনার মুরলীধর শর্মাকে পাঠানো হচ্ছে, পুলিশ অবজার্ভার করে পাঠানো হচ্ছে। আইপিএস অভিজিৎ ব্যানার্জি, সন্দীপ কারবার, এর প্রত্যেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওয়াকার রাজা, প্রত্যেকে পাঠিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের কোনো পুলিশ অফিসার, কোনো প্রশাসনিক কর্তাকে এই রাজ্যে ভোটের সময় রাখাই হবে না, যাতে তারা ভোটটা নিয়ন্ত্রণ করতে পারে। এবারের ভোট এত সোজা হবে না।
আলিপুরদুয়ারের ডিএম পরিবর্তন করলো কমিশন। দক্ষিণ দিনাজপুরে ফিরিয়ে দেওয়া হলো টি বালাসুব্রমণিয়ামকে। হঠাৎ করে দেখা গিয়েছিল যে বুধবার 11টা জেলার ডিএম এবং ডিও, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরের ডিও কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। দেখা গিয়েছিল টি বালাসুব্রমণিয়াম, যিনি দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে আলিপুরদুয়ারের জেলা শাসক করে দেওয়া হলো। তখনই প্রশ্ন ওঠে, তাহলে দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিও কে হবেন? গোটা ব্যাপারটা নির্বাচন কমিশনের চোখে রয়ে গেছিল। মাঝরাতে আবার অর্ডার করলো নির্বাচন কমিশন, বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে টি বালাসুব্রমণিয়াম দক্ষিণ দিনাজপুরের ডিএম থাকছেন, তাকে আলিপুরদুয়ার পাঠানো হচ্ছে না। আলিপুরদুয়ারের ডিএম করা হলো 2013 ব্যাচের অফিসার ময়ূরী বসুকে। অন্যদিকে রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডিও করা হয়েছিল, কিন্তু তার সঙ্গে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে পদে তাকে নিযুক্ত করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, রাজ্য প্রশাসনকে লন্ডভন্ড করে উন্নয়নের কাজ আটকাতে চাইছে নির্বাচন কমিশন। তাক না ম্যাডাম, 1.5 মাস নয় উন্নয়নের কাজ দেখিয়ে দিলেন, আগে ভোটটা ঠিক করে হোক এবং আপনার অফিসারকে এই পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়ে ভোট হোক, তবে তো ভোটটা জমবে। নির্বাচন কমিশন আরো বেশ কিছু স্টেপ নিয়েছে। 8 ঘন্টার মধ্যে অভিযোগের নিষ্পত্তি হবে, অর্থাৎ ভোটের সময় যারা অভিযোগ করবেন কয়েক ঘন্টার মধ্যে তাদের অভিযোগের নিষ্পত্তি হবে। কোনো ভোটারকে যদি ভোটদান থেকে বিরত রাখা হয় বা ভয় দেখানো হয়, তাহলে সংশ্লিষ্ট বুথে রিপোল বা পুনর্নির্বাচনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমপ্লেন রিঅ্যাড্রেসাল সেল তৈরি করেছে কমিশন। এখানে সিও দপ্তরে 9 জন আধিকারিক এবং 6 জন মাইক্রো অবজারভার এই দায়িত্ব সামলাবেন। কোনো অভিযোগের জন্য টোল ফ্রি নাম্বার 1950 চালু করা হয়েছে। অভিযোগ জানানোর 8 ঘন্টার মধ্যেই সমাধান করা হবে এবং এই জন্য নবান্নের কাছ থেকে অতিরিক্ত আধিকারিক চেয়ে পাঠিয়েছে কমিশন। টোল ফ্রি নাম্বার 1950, 1950 মনে থাকবে আপনাদের, কারণ ওই যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন 1956, আর এটা হচ্ছে 1950, 1950। আপনাদের কোনো অভিযোগ থাকলে ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে এই টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ জানান। সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে 294 জনকে, পুলিশ পর্যবেক্ষক এখন অব্দি নিয়োগ করা হয়েছে 84 জনকে, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে 100 জনকে। এরা আজ থেকেই নিজেদের এলাকায় কাজ শুরু করে দিয়েছেন। গিরিশ পার্কের ঘটনা ঘটল, সিপির কাছে যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল সেই রিপোর্টে একেবারে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে কেন কাজে লাগালেন না। কলকাতায় তো কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে, তাহলে গিরিশ পার্কে এতক্ষণ ধরে ইট চললো, পাথর চললো, মারপিট হলো, আপনারা কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হলো না? এখন এই কলকাতার যিনি নতুন সিপি হয়েছেন তাকে জবাবদিহি করতে হবে। এই হচ্ছে এখনকার অবস্থা এখন অব্দি। ফলে কেউ যে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বেন এটা বুঝতেই পারছেন। আর সবচেয়ে যেটা বড় খবর, আবার বলছি, 60 লক্ষ নথি চেক হয়ে যাবে। আমাদের একটু খারাপ লাগছিল যে নথি চেক করে ভুয়ো ভোটারকে বাদ দেওয়া হোক, কিন্তু নথি চেক না করে যদি এই 20-25 লাখ লোক ভোট দিতে না পারেন, সেটা খুব খারাপ হবে, কারণ তার মধ্যে তো আসল ভোটার আছেন, তারা কেন বাদ যাবে? ফলে নির্বাচন কমিশনের উদ্যোগে এবং বিশেষ করে এই যে 700 জনের বেশি বিচার বিভাগীয় অফিসার, বিচারক, বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল, তাদের কর্মীরা কাজ করছেন, তারা ঠিক করেছেন যে সুপ্রিম কোর্টকে আর ব্যতিব্যস্ত করবেন না, সুপ্রিম কোর্টকে তারা রেহাই দেবেন, তারা 60 লাখ নথি চেক করে দেবেন ভোটের আগে। এখন অব্দি যেটা খবর, তার মধ্যে 50 থেকে 55% ভুয়ো ভোটার বাদ চলে যাচ্ছে। 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার এবার বাদ দিতে পারবে না। লাশ পড়তে শুরু হয়ে গেছে। কোথায় লাশ পড়লো? হাড়োয়া, এবং সেখানে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। উত্তর 24 পরগনার হাড়োয়া, আপনারা জানেন, সেখানে তৃণমূল কর্মী মসিউর গাজী, 35 বছর বয়স, তাকে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে যেটা কোনো পলিটিক্যাল ইস্যু কিনা নাকি কোনো ব্যক্তিগত ইস্যু। হাড়োয়া থানার ঝুঝুরগাছা গ্রামে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এই তৃণমূল কর্মী মসিউর গাজীকে পাওয়া গেছে। এবার এটা পলিটিক্যাল খুন নাকি অন্য কোনো ব্যক্তিগত ঘটনা আছে সেটা পুলিশ চেক করে দেখছে। নাকা চেকিং শুরু হয়ে গেছে মোড়ে মোড়ে। ক্যানিং পূর্ব, ভাঙড়ে তৃণমূলের ঝামেলা শুরু হয়েছে। জেলায় জেলায় তৃণমূলের ঝামেলা শুরু হয়েছে টিকিট দেওয়াকে কেন্দ্র করে। অনেকে টিকিট পাননি, তাদের বিধায়করা, তাদের লোকজন ঝামেলা শুরু করেছে। অন্যদিকে বিজেপির লিস্ট কবে বেরোবে? যেটুকু আমাদের কাছে খবর, প্রায় 100 জনের প্রার্থী ঠিক হয়ে গেছে। 40-50 জনকে এখনো বিতর্ক রয়েছে। তাদের জন্য আগামীকাল এই রাজ্যে আবার বৈঠকে চলেছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা। ফলে আশা করা যাচ্ছে যে হয়তো 20 তারিখের মধ্যে বিজেপির ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে যাবে। আজকে কি একটা সেকেন্ড লিস্ট দেখতে পাবো, তারও একটা সম্ভাবনা রয়েছে।
এখন কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য নেতারা ঠিক করবেন যে আজকে সেকেন্ড লিস্ট একটা বার করবেন, নাকি একেবারে 20 তারিখে বিকালবেলায় সমস্ত সিট সমস্যার সমাধান করে একেবারে ফাইনাল লিস্ট বের করবেন, সেটাই এখন দেখার। লক্ষ্য এখন দা নিউজ বাংলায়। আমরা আবার এই রাজ্যে ভোট সংক্রান্ত এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।